কি হবে যদি মৃত মানুষদের কবর দেওয়ার পর তাদের লাশগুলো আবারও কবর থেকে বেরিয়ে আসে এবং সেই লাশগুলো যদি এক এক করে সকল মানুষদের মারতে শুরু করে? হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বলছিলাম 2022 সালে রিলিজ পাওয়া একটি হরর মিস্ট্রি সিনেমা পামালি মুভির কথা, যে মুভিটি দেখার পর যে কোনো মানুষের রুহ অবধি কেঁপে উঠবে। তো বন্ধুরা চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো গল্পের শুরুতে আমরা একজন বৃদ্ধ লোককে দেখতে পাই, যিনি কিনা একটা কবর খুঁড়ছিলেন একটি লাশকে দাফন করার জন্য। এবং এখানে আমরা ওই লোকটির পায়ে একটি পচা ক্ষতস্থান দেখতে পাই এবং আমরা এখানে দেখতে পাই যে ওই লোকটি আকাশের দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছিল এবং তার এই শীষের শব্দ শুনে গ্রামের অন্যান্য লোকেরাও আকাশের দিকে তাকিয়ে শীষ বাজাতে থাকে। আর আমরা এখানে আরো একটি জিনিস দেখতে পাই যে ওই লোকটি যে কবরস্থানে বসেছিল সেখানে আরো অনেকগুলো কাফনে মোড়া লাশ ছিল এবং এরই সাথে এই সিনটি এখানে কাট হয়। এর পরের সিনে আমরা তিনটি মেয়েকে দেখতে পাই যারা কিনা কিছু ব্যাগ এবং জিনিসপত্র একই নৌকোয় উঠছিল এবং তাদের তিনজনের নাম ছিল মিলা, পুপুত এবং জেন্ডিস। আর এখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা এমন একটি গ্রামে যাচ্ছে যেখানে একটি মহামারী ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার ফলে মানুষদের শরীরে পচনের সৃষ্টি হচ্ছে এবং সেখানে থাকা মানুষজন এক এক করে মরতে শুরু করেছে। আর সেই তিনটি মেয়ে ছিল ডাক্তার, যারা কিনা ওই গ্রামটিতে সেই অসুস্থ লোকদের চিকিৎসা করার জন্যই যাচ্ছিল। তো আমরা এখানে দেখতে পাই সকল জিনিসপত্র সেই বোটে ওঠানোর পর জেন্ডিস সেই বোট চালককে জিজ্ঞেস করছিল যে সে কি আরো কারোর জন্য অপেক্ষা করছে কিনা। তখন সেই বোট চালক, যার নাম হচ্ছে ইউসুফ, সে জানায় যে আরো দুটি ছেলে আসবে যারা কিনা মৃত লাশদের কবর দেওয়ার কাজ করবে। আর ইতিমধ্যে সেই দুইজন ছেলে সেখানে এসে উপস্থিত হয়। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে চেচেপ এবং আরেকজনের নাম হচ্ছে ডেডেন। কিন্তু নামগুলো যেহেতু একটু বেশি কঠিন, তাই আমরা তাদের দুজনকে সংক্ষেপে চেপ এবং ডেন বলে ডাকবো। তো তারা সবাই সেখানে এসে পৌঁছানোর পর ইউসুফ তাদের সবাইকে নিয়ে নৌকোতে করে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই নৌকোটি দিয়ে নদী পার হওয়ার সময় মিলা এখানে একটি জিনিস নোটিস করে। সে দেখতে পায় যে ওই নৌকোটির কাঠের মধ্যে কোনো একটি অজানা ভাষায় শব্দ লেখা রয়েছে, কিন্তু সে ওই শব্দটি পড়তে পারে না, তাই সে ওই শব্দটি ইগনোর করে। তো নৌকো দিয়ে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা অবশেষে পাড়ে এসে পৌঁছয় এবং এই পাড়ে নামার পর তারা জানতে পারে যে ওই গ্রামে পৌঁছতে হলে তাদেরকে আরো ঘন্টাখানেক হাঁটতে হবে। তবে রাস্তা যতই বড় হোক না কেন তাদেরকে তো ওই গ্রাম অব্দি পৌঁছতেই হবে, সেই জন্য তারা পাঁচজনে একসাথে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তো অনেকটা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে তারা সেই গ্রামটিতে এসে পৌঁছয়, কিন্তু এখানে এসে তারা দেখতে পায় যে পুরো গ্রামটি একেবারেই নিস্তব্ধ হয়ে রয়েছে। আর এখানে আমরা তিনটি ছেলে মেয়েকে দেখতে পাই যারা কিনা একটি বোর্ডের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মরে যাওয়া ব্যক্তিদের লিস্ট তৈরি করছিল এবং ইউসুফ এখানে তাদের সাথে মিলা, জেন্ডিস, পুপুত, ডেন এবং চেপের পরিচয় করিয়ে দেয় এবং এরপর ইউনুস তাদের সবাইকে একটি রুমে নিয়ে যায় যেখানে সকল ভাইরাসে আক্রান্ত লোকদের রাখা হয়েছিল এবং ইউসুফ তাদের সবাইকে বলে যে এই রোগীগুলো প্রায় এক সপ্তাহ যাবৎ এই রুমে পড়ে আছে। এবং এইখানে আমরা সেই বৃদ্ধ লোকটিকেও দেখতে পাই যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম এবং এখানে আমরা দেখতে পাই যে ওই লোকটি এখন পুরোপুরি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। এরপর তারা আরেকটি রুমে গিয়ে পৌঁছয় যেখানে সেই সকল মৃত লোকেদের লাশ রাখা হয়েছে যারা কিনা সেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আর সেই বৃদ্ধ লোকটি যে কিনা ওই লাশগুলোকে কবর দিত, সে যেহেতু ওই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, সেই কারণে লাশগুলোকে কবর দেওয়ার মতো কেউ নেই, যার কারণে ওই লাশগুলো এক সপ্তাহ যাবৎ এখানেই পড়ে পড়ে পচছে। তো তারপর ইউসুফ তাদের সবাইকে যার যার রুম দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই মিলা, জেন্ডিস এবং পুপুত একটি ভালো রুম পেলেও ডেন এবং চেপকে যে রুমটি দেওয়া হয়েছিল সেটি ছিল গোরস্থানের কাছে এবং এখানে চেপ এবং ডেন একটি বই খুঁজে পায় যেখানে সেই মৃত লোকদেরকে কবর দেওয়ার সকল নিয়ম সম্পর্কে লেখা ছিল, কিন্তু তারা সেই বইটিকে কোনো রকম গুরুত্ব দেয়নি, কারণ তারা এর আগেও অনেক লাশ কবর দিয়েছে, তাই তারা সেই বইটিকে ইগনোর করে সেখানেই রেখে দেয়। আর এইদিকে আমরা দেখতে পাই পুপুত যে রুমে ছিল ওই রুমের কর্নারে একটি খোলা ছাতা রাখা ছিল এবং ইন্দোনেশিয়ার লোকেরা এটা মনে করে যে বাসাবাড়ির মধ্যে ছাতা খুলে রাখা অশুভ লক্ষণ এবং এই কারণে পুপুত সেই ছাতাটিকে বন্ধ করে দেয়।
তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে রাত নেমে এসেছে। ডেন আর চেপ তারা দুজনে মিলে কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করার জন্য কবর খুঁড়ছিল। তারা দুজনে যখন নিজেদের কাজ করছিল তখনই চেপ কারো শীষ দেওয়ার আওয়াজ শুনতে পায়, যেটি শুনে সে ডেনকেও সেই আওয়াজটি অনুসরণ করতে বলে। কিন্তু ডেন সেই শব্দে কোনো পাত্তা দেয় না এবং তারা দুজনে আবারও কাজে লেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একটি বাড়ি থেকে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে আমরা জানতে পারি যে ওই বাড়ির সকলেই এক এক করে মারা গিয়েছে এবং সেই বাড়িতে বর্তমানে কেউই অবশিষ্ট বেঁচে নেই। এবং শেষ মৃত ব্যক্তিটার লাশ সেই বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর একজন লোক সেই বাড়ির দরজায় এসে একটি ক্রস চিহ্ন এঁকে দেয়, যাতে করে সবাই জানতে পারবে যে এই বাড়ির সকলেই মারা গিয়েছে। তো সেই লোকটি যখন দরজার মধ্যে ক্রস চিহ্ন এঁকে সেখান থেকে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে সেই বাড়ির বাতিগুলো আপনা আপনি জ্বলে যায়, যেটি দেখে ওই লোকটি সেই বাড়ির ভিতরে ঢুকে চেক করতে থাকে যে এখনো ওই বাড়িতে কেউ আছে কিনা। কিন্তু সে ওই রুমে কাউকে দেখতে পায় না এবং সে যখন ওই রুম থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল ঠিক তখনই তার পায়ের সাথে লেগে একটি রঙের কৌটো সেই বাড়ির ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং সেখানে সে একটি পায়ের ছাপ দেখতে পায় এবং দেখে এমন মনে হচ্ছিল যে ওইখানে কোনো অদৃশ্য ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। এবং এই সিনটি দেখার পর হয়তো আপনারাও বুঝতে পারছেন যে এই গ্রামে অশুভ কিছু একটা হতে চলেছে। তো অন্যদিকে আমরা দেখতে পাই পুপু যখন গোসল করছিল তখনই তার গোসলখানার বাতিটি আপনা আপনি জ্বলতে এবং নিভতে শুরু করে, এমনকি সে বাইরে থেকে কোনো একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং যার জন্য সে ওই অসুস্থ রোগীদের রুমে চেক করার জন্য গিয়ে পৌঁছয়। তো সে যখন ওই রুমের প্রতিটা রোগীকে চেক করছিল তখন সে লক্ষ্য করে যে ওই বৃদ্ধ লোকটি তার বেডে নেই এবং সে যখন পিছনে তাকায় ঠিক তখনই ওই বৃদ্ধ লোকটি তার উপর আক্রমণ করে বসে। আর এখানে ওই বৃদ্ধ লোকটি মূলত পুপুতকে কোনো ক্ষতি করতে চায়নি, সে বারবার পুপুতকে একটাই কথা বলছিল, কবর। কিন্তু পুপুত তার কোনো কথাই বুঝতে পারছিল না এবং এক পর্যায়ে সেই বৃদ্ধ লোকটি হঠাৎ করে মাটিতে পড়ে যায় এবং তার মাথা ফেটে সে সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জেন্ডিস একটি রুমের মধ্যে নামাজ পড়ছিল এবং সে যখন রুকুতে বসেছিল তখন সে তার রুমের জানালায় একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং সে যখন নামাজ শেষ করে তার ডান দিকে সালাম ফিরায় তখন এখানে আমরা একটি ভয়ানক দৃশ্য দেখতে পাই, যেখানে তার জানালায় কাফনে মোড়ানো একটি লাশ দাঁড়িয়েছিল। আর সত্যি বলতে এই সিনটা দেখার পর আমার শরীরের রুমগুলো আপনা আপনি দাঁড়িয়ে যায়। তো পরবর্তী সালাম শেষ করে মিলা যখন সেই জানালার দিকে তাকায় তখন জেন্ডিস সেই জানালায় কাউকে দেখতে পায় না। তবে তারপরেও জেন্ডিসের মনে একটা সন্দেহ ছিল যে কেউ হয়তো ওই জানালার কাছে ছিল এবং যার কারণে সে চেক করার জন্য ওই জানালার কাছে গিয়ে উকি দেয়, কিন্তু এরপরও সে কাউকেই দেখতে পায় না। তো এরপর জেন্ডিস যখন তার হিজাব খুলতে যাচ্ছিল ঠিক তখনই আমরা একটি লোমহর্ষকর দৃশ্য দেখতে পাই, যেখানে জেন্ডিসের সামনে সে কাফনে মোড়ানো লাশটি দাঁড়িয়েছিল। আর জেন্ডিসও তার হিজাবের ভিতর দিয়ে কারো একটি উপস্থিতি দেখতে পায়, কিন্তু সে যখন তার হিজাবটি মুখের উপর থেকে সরায় তখন সে ওই স্থানে কাউকে দেখতে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই চেপ এবং ডেন তাদের রোজকার কাজ শেষ করে তাদের রুমে ঘুমিয়েছিল। তো তারা দুজনে যখন সেখানে ঘুমিয়েছিল তখনই তারা তাদের রুমের দরজায় কোনো একটি আওয়াজ শুনতে পায়। তখন চেপের ঘুম ভেঙে যায় এবং সে ডেনকে ডাক দিয়ে বলে যে তাদের দরজায় হয়তো কেউ রয়েছে, কিন্তু ডেন চেপকে বলে যে এত রাতে দরজায় কে আসবে, এটা তোমার মনের ভুল, ঘুমিয়ে পড়ো। কিন্তু চেপের মনে হচ্ছিল যে সে হয়তো আসলেই কোনো আওয়াজ শুনেছে এবং যেটি চেক করার জন্য সে দরজা খুলে বাইরে যায়, কিন্তু বাইরে গিয়ে সে কাউকেই দেখতে পায় না এবং এরপর সে এক এক করে সেই কবরস্থানের মশালগুলো জ্বালাতে শুরু করে। এবং আমরা এখানে দেখতে পাই চেপ যখন সেই মশালগুলো জ্বালাচ্ছিল তখন তার পিছনে ঝোপের মধ্যে কিছু কাফনে মোড়ানো লাশ দাঁড়িয়েছিল। কিন্তু কোনো ধরনের অশুভ ঘটনা ঘটার আগেই সেখানে ডেন চলে আসে এবং ডেন এসে জেপকে জিজ্ঞেস করে যে এত রাতে সে কবরস্থানে কি করছে, এবং এরপর তারা দুজনে আবারও নিজেদের রুমে ফিরে যায়। এর পরের সিনে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে নেং। আর এখানে আমরা দেখতে পাই নেং এর মাও সেই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। আর নেংয়ের বাবা অনেক আগেই মারা গিয়েছে এবং যার ফলে নেংই বর্তমানে তার মায়ের দেখাশোনা করছিল। তো
এরপর আস্তে আস্তে সকাল হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে নেং জেন্ডিসের কাছে এসেছে এবং সে জেন্ডিসকে রিকোয়েস্ট করে তার সাথে তাদের বাসায় যাওয়ার জন্য, যেন জেন্ডিস গিয়ে তার অসুস্থ মাকে একটু চেক করতে পারে। কিন্তু নেং এর বাড়ি ছিল সেখান থেকে অনেকটাই দূরে এবং জেন্ডিস তার রোগীদেরকে এখানে রেখে এত দূরে যেতে চায় না এবং সে নেংকে বলে, তুমি যদি তোমার মাকে সুস্থ করে তুলতে চাও তাহলে অবশ্যই তাকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু নেং এর মা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে তার পক্ষে এত দূরে হেঁটে আসা সম্ভব নয়। ততক্ষণে সেখানে মিলা চলে আসে এবং আমরা দেখতে পাই মিলা সেই মেয়েটির সাথে যাওয়ার জন্য রাজি হয় এবং মিলা সেই মেয়েটিকে বলে, এখন তো আমি রোগীদেরকে রেখে তোমার সাথে যেতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি বিকালে আবার আসো, তখন আমি তোমার সাথে তোমার মাকে দেখার জন্য অবশ্যই যাব। যেটা শুনে নেং অনেক খুশি হয় এবং সে সেখান থেকে চলে যায়। তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে এবং আমরা দেখতে পাই নেং আবারও সেখানে এসেছে মিলাকে তার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তো এরপর মিলা নেং এর সাথে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং রাস্তায় মিলা নেংকে বলে যে তার অতি শীঘ্রই বাথরুমে যাওয়া দরকার। এরপর তারা দুজনে একটি বাড়ির সামনে এসে হাজির হয় এবং নেং মিলাকে বলে যে তুমি চাইলে এই বাড়ির বাথরুমটি ইউজ করতে পারো, এটা আমার একটি ফ্রেন্ডের বাড়ি যার পরিবারের সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো তারা যখন ওই রুমটিতে প্রবেশ করে আমরা সেই রুমটির মধ্যে ওই রঙের কৌটোটি দেখতে পাই যেটি আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। এরপর মিলা সেই রুমের বাথরুমে চলে যায় এবং নেং এখানে একটি কাগজে করা ড্রয়িং দেখতে থাকে। সে যখন সেখানে দাঁড়িয়ে ড্রয়িং গুলো দেখছিল ঠিক তখনই তার পিছনে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যে কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়দৌড়ি করছিল। তো নেং তখন ভাবে যে এটা হয়তো তার বান্ধবী এবং সে তার বান্ধবী ভেবে ওই বাচ্চা মেয়েটিকে ফলো করতে শুরু করে। তো নেং যখন সেই রুমটিতে গিয়ে ওই বাচ্চা মেয়েটিকে খুঁজছিল ঠিক তখনই নেংকে কোনো একটি হাত স্পর্শ করে, যেটার জন্য নেং অনেক ভয় পেয়ে যায়। ততক্ষণে সেখানে মিলা চলে আসে এবং মিলা এসে দেখতে পায় যে নেং কর্নারে বসে কান্না করছিল। তখন নেং মিলাকে পর্দার দিকে তাকাতে বলে, যেখানে পর্দার পিছনে কারো পা দেখা যাচ্ছিল। তো মিলা তখন আস্তে আস্তে সেই পর্দার কাছে যায় এবং সে যখন ওই পর্দাটি সরায় তখন সে ওখানে নেংকে দেখতে পায় যে কিনা অনেক ভীত অবস্থায় ছিল এবং এটি দেখার পর মিলার চোখ কপালে উঠে যায়। নেং যদি পর্দার পিছনে থাকে তাহলে কর্নারে যে মেয়েটি বসেছিল সে কে? এটি দেখার জন্য মিলা যখন আস্তে আস্তে পিছনের দিকে তাকাই আমরা দেখতে পাই কর্নারে থাকা সেই মেয়েটি আস্তে আস্তে একটি ভয়ানক আত্মায় রূপান্তরিত হয় এবং তাদের উপর আক্রমণ করে বসে। আর ততক্ষণে তারা দুজনে ভয় পেয়ে সেই বাড়ি থেকে পালায়। অপর সিনে আমরা দেখতে পাই যে চেপ টয়লেটে গিয়েছে এবং ডেন এখানে টয়লেটের পাশে দাঁড়িয়ে ইউসুফের সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করছিল। এইদিকে চেপ কাজ শেষ করে দেখতে পাই যে তার টয়লেটে তো জলই নেই। তখন সে ভেতর থেকে ডেনকে বলে, ডেন তুমি কি আমার জন্য কুয়ো থেকে একটু পানি তুলে দিতে পারবে? তো ডেন তখন চেপের কথা শুনে সেই কুয়োর মধ্যে বালতি ফেলে পানি তোলার জন্য, কিন্তু সে যখন বালতিটি কুয়োর মধ্যে ফেলে সে আশেপাশে থেকে আসা কোনো একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সে যখন ওই বালতিটি কুয়োর মধ্যে থেকে টেনে তুলতে চাচ্ছিল তখন কুয়োর মধ্যে থেকে কোনো একটি অদৃশ্য শক্তি সেই বালতিটিকে নিচের দিকে টানছিল এবং ডেন যখন সজোরে সেই বালতিটিকে টান দেয় তখন সেই শক্তিটি সেই বালতিটিকে ছেড়ে দেয় এবং ডেন এখানে বুঝতে পারে যে এই কুয়োর মধ্যে হয়তো ভূত রয়েছে। আর এদিকে চেপ ডেনের আওয়াজ শুনে যখন উপরের দিকে তাকায় তখনই সে কাফুনি মরানো একটি লাশ দেখতে পায়, যেটি দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে টয়লেটের কাজ সারার পর পানি না দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তো এরপর চেপ, ডেন, পুপুত এবং জেন্ডিস তারা চারজনে মিলে এই বিষয়টা নিয়ে ডিসকাস করছিল, কারণ তারা সবাই এমন কিছু একটার সম্মুখীন হয়েছে। তো এখানে জেন্ডিস ডেন এবং চেপকে জিজ্ঞেস করছিল যে তোমরা কি লাশগুলোকে দাফন করার সময় সেগুলোতে কাফনের কাপড় পরিয়েছিলে? তখন চেপ এবং ডেন বলে যে হ্যাঁ, আমরা তো সেই লাশগুলোকে সঠিক নিয়মেই কবর দিয়েছিলাম। তখন তারা ভাবতে থাকে যে এই গ্রামে হয়তো তাদের আসার আগে থেকেই ভূতের উপস্থিতি ছিল এবং কথোপকথনের মাঝখানে হঠাৎ করে তাদের খেয়াল হয় যে মিলা এখানে উপস্থিত নেই এবং এখানে জেন্ডিসের মনে পড়ে যে মিলা নেং এর সাথে নেংদের বাড়িতে গিয়েছে তার মাকে চেক করার জন্য এবং আসার পথে মিলার যেন কোনো ক্ষতি না হয় এই কারণে তারা মিলাকে খুঁজতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা সবাই তো এখান থেকে আর একেবারে চলে যেতে পারবে না, কাউকে না কাউকে তো সেই অসুস্থ ব্যক্তিদের কাছে থাকতেই হবে। এই কারণে জেন্ডিস পুপুতকে বলে তুমি এখানে থেকে অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করো, আমরা যাচ্ছি মিলাকে খুঁজে আনতে।
অন্যদিকে আমরা দেখতে পাই নেং মিলাকে নিয়ে তাদের বাড়িতে এসে পৌঁছেছে এবং তারা দুজনে ওই বিষয়টি নিয়ে অনেক ভয়ে ছিল। তো নেং এখানে মিলাকে একটি চেয়ারে বসিয়ে তার মায়ের কাছে যায়, আর এইদিকে মিলা একটি রুমের মধ্যে একজন মহিলাকে দেখতে পায় যে কিনা নিজের চুল ঠিক করছিল। তো মিলা এখানে ভাবে যে এটি হয়তো নেং এর মা, এবং মিলা সেখানে লক্ষ্য করে যে নেংদের বাড়িতেও একটি খোলা ছাতা রাখা ছিল। এরপর মিলা সেখানে থাকা একটি চেয়ারে বসে পড়ে, আর পরক্ষণে আমরা সেখানে আরো একটি ভয়ানক সিন দেখতে পাই। আমরা দেখতে পাই মিলা যেই রুমে ওই মহিলাটিকে দেখেছিল সেই রুম থেকে একটি কাফনে মোড়ানো লাশ মিলার দিকে উকি দেয়, এবং ততক্ষণে সেখানে নেং চলে আসে এবং নেং বলে মিলা আমার মা ওই রুমে রয়েছে। তখন মিলা অনেক শকড হয়ে যায় যে নেংয়ের মা যদি ওই রুমটিতে থেকে থাকে তাহলে মিলা যে রুমটির সামনে বসেছিল ওই রুমে আসলে কে ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই পুপুত সেই অসুস্থ রোগীদের মধ্যে একলা রয়েছে, এবং সে তখন মৃত লাশদের রুম থেকে কোনো একটি আওয়াজ শুনতে পায়, এবং সে যখন ওই আওয়াজটি অনুসরণ করতে করতে ওই রুমটিতে গিয়ে পৌঁছয় তখন সে ওই রুমে কিছুই দেখতে পায় না। এবং এরপর মিলা সেই রুমে থাকা প্রত্যেকটি লাশকে এক এক করে চেক করতে শুরু করে, এবং হঠাৎ করেই সেখানে অনেকগুলো কাফনে মোড়ানো লাশ চলে আসে, যেটা দেখে মিলা অনেক ভয় পেয়ে যায়। এবং সে যখন সেই রুম থেকে পালানোর চেষ্টা করে আমরা দেখতে পাই ওই রুমের দরজাটি আপনা আপনি লক হয়ে যায়, আর এইদিকে সেই লাশগুলো আস্তে আস্তে মিলার দিকে আসতে শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই অনেক চেষ্টার পর মিলা সেই দরজাটি খুলে বাইরে বেরোতে সক্ষম তো হয় ঠিকই, কিন্তু সেই লাশগুলো তাকে টেনে হিঁচড়ে সেই রুমের দিকে নিয়ে যেতে শুরু করে, এবং এক পর্যায়ে সেই রুমে থাকা দরজার সিঁড়ির মধ্যে লেগে তার মুখ থেকে তার চোয়ালটি আলাদা হয়ে যায়, এবং যার ফলে পুপুতের সেখানেই মৃত্যু ঘটে। তো অন্যদিকে আমরা দেখতে পাই মিলা যখন নেংয়ের মাকে চেক করার পর তাদের বাড়ি থেকে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে যে নেংও আকাশের দিকে তাকিয়ে বাঁশি বাজাচ্ছিল। তখন মিলা নেংকে জিজ্ঞেস করে যে সে আকাশের দিকে তাকিয়ে বাঁশি কেন বাজাচ্ছে, এবং নেং তখন মিলাকে জানায় যে প্রতিটা মৃত ব্যক্তির জন্যই তারা আকাশের দিকে তাকিয়ে এভাবে বাঁশি বাজায়। এবং তখন মিলা নেংকে জিজ্ঞেস করে যে তাহলে তোমাদের রুমে সেই খোলা ছাতাটি কেন রাখা ছিল। তখন নেং মিলাকে জানায় যে খোলা ছাতা রুমের মধ্যে রাখলে সকল অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। তো এরপর মিলা আর বেশি কথা বাড়ায় না এবং সে নিজের ক্যাম্পের দিকে যাওয়ার জন্য রওনা দেয়। আমরা দেখতে পাই মিলা একটি অন্ধকারে ঘেরা জঙ্গলে এসে পৌঁছয়, কিন্তু মিলা এখানে সেই জঙ্গল থেকে কিছুতেই বের হতে পারছিল না। আমরা দেখতে পাই মিলা বারবার ঘুরে ফিরে ঠিক একই জায়গায় এসে পৌঁছচ্ছিল। তখনই মিলা ভাঁজডারের আড়াল থেকে কোনো একটি শব্দ শুনতে পায়, এবং সে যখন টর্চ লাইট অন করে চারিদিকে দেখে সে দেখে অবাক হয়ে যায় যে চারিদিকে কাফনে মোড়ানো অনেকগুলো লাশ দাঁড়িয়ে আছে, আর পরক্ষণে সেই লাশগুলো মিলার উপর আক্রমণ করে বসে। আর এখানে মিলা ভয় পেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, এবং সে যখন চোখ খুলে সে দেখতে পায় যে সে নিজেদের ক্যাম্পে রয়েছে এবং চেপ তার পাশে বসে আছে। তো চোখ খোলার পরপরই মিলা চিৎকার করতে শুরু করে, এবং চেপ এখানে মিলাকে শান্ত করে বলে যে তুমি ওই ঘন জঙ্গলে কি করছিলে। তখন মিলা চেপকে বলে তুমি আমাকে বিশ্বাস করো আমি অনেকগুলো ভূত দেখেছি, যেটা শুনে চেপও অনেকটা শকড হয়ে যায়, এবং সে মিলাকে বলে শুধু তুমি না আমরা সবাই এরকম কিছু না কিছু একটা দেখেছি। তখনই সেখানে ডেন চলে আসে এবং সে বলে আমরা মিলাকে তো খুঁজে পেয়ে গিয়েছি, কিন্তু পুপুতকে কোথাও আমরা খুঁজে পাচ্ছি না। এবং ঠিক সেই মুহূর্তে আমরা জেন্ডিসের চিৎকারের আওয়াজ শুনতে পাই, এবং এখানে আমরা পুপুতের লাশটি দেখতে পাই যেটার মুখ থেকে তার চোয়ালটা আলাদা হয়ে গিয়েছে। ততক্ষণে সেখানে মিলা, চেপ এবং ডেন চলে আসে, এবং তারা সবাই এই দৃশ্য দেখে কান্না করতে শুরু করে। এরপর আস্তে আস্তে সকাল নেমে আসে, এবং আমরা দেখতে পাই চেপ এবং ডেন তারা দুজনে মিলে পুপুতের লাশটাকে কাফনে মোড়াচ্ছে দাফন করার জন্য। এবং এখানে জেন্ডি সবাইকে বলে আমরা আর এখানে থাকছি না, আমরা এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে আমাদের শহরে ফিরে যাব। কিন্তু মিলা এখানে বলে আমরা সবাই যদি এখান থেকে চলে যাই তাহলে অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা কে করবে। তখন জেন্ডিস মিলাকে বলে আমার জীবনের অনেক মায়া রয়েছে, তুমি যদি চাও তাহলে তুমি এখানে এই ভূতেদের মধ্যে থেকে মরতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমি যাচ্ছি আমার রাস্তায়। এবং এরপর জেন্ডিস একা একাই সেখান থেকে চলে যায়। আর এইদিকে পুপুতের মরে যাওয়ার ফলে সবাই মন খারাপ করে যার যার মতো বসেছিল।
তো এর পরের সিনে আমরা দেখতে পাই বাইরে খুব জোরালো বৃষ্টি হচ্ছে এবং নেংয়ের মা এখানে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়েছিল। ঠিক তখনই সে তার জানালার মধ্যে কোনো একটা আওয়াজ শুনতে পায় এবং সে যখন তার ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকায় সে দেখতে পায় আরো একটি কাফনে মোড়ানো লাশ তার জানালার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছিল, যেটা দেখে নেংয়ের মা অনেক ভয় পেয়ে যায় এবং তিনি নেংকে ডাকতে শুরু করে। তো নেংয়ের মায়ের আওয়াজ শুনে নেং সেই রুমে এসে হাজির হয় এবং সে জানালায় কাউকেই দেখতে পায় না, বরং সে দেখতে পায় জানালা দিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি তার রুমের মধ্যে আসছে, যে কারণে সে জানালাটি বন্ধ করে তার মায়ের জন্য খাবার রান্না করতে কিচেনে চলে যায়। আর নেং সেখান থেকে চলে যাওয়ার পর আবারও তার মা জানালার মধ্যে আওয়াজ শুনতে পায়, কিন্তু এইবার তিনি জানালার মধ্যে কাউকেই দেখতে পান না, কিন্তু তার মনে হচ্ছিল যে তার আশেপাশে কেউ রয়েছে এবং সে যখন আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল ঠিক তখনই তিনি তার মাথার উপর সেই লাশটিকে দেখতে পায়, যে লাশটির মুখ থেকে অনেকগুলো রক্ত বের হয়ে তার মুখের ভিতরে ঢুকে যায় এবং যার ফলে তার সেখানে মৃত্যু ঘটে। তো অন্যদিকে আমরা দেখতে পাই ডেন যখন তার রুমের মধ্যে ঘুমিয়েছিল তখনই হঠাৎ কোনো একটি কারণে তার ঘুম ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে জানালার কাছে গিয়ে তার বুকের কাছ থেকে যখন তার গেঞ্জিটা সরায় সে দেখতে পায় যে সেও ওই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে এবং তার শরীরও আস্তে আস্তে পচন ধরতে শুরু করেছে। তো এরপর ডেন ওই রুম থেকে বেরিয়ে আসে এবং সে দেখতে পায় চেপ একটি টেবিলের মধ্যে বসে জুতা ঠিক করছিল। তখন ডেন সেখানে থাকা একটি হারিকেনের মধ্যে আলো জ্বালায় এবং সে যখন পিছনে ফিরে সে দেখতে পায় চেপ তার নিজের জায়গায় নেই। তখন সে কিছুটা শকড হয়ে যায় এবং সে রুমের মধ্যে তার বিছানায় কাউকে শুয়ে থাকতে দেখে এবং সে যখন ওই রুমের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে থাকা সেই লোকটির উপর থেকে চাদরটি সরায় সে দেখতে পায় তার মতোই হুবহু একটি লোক সেখানে শুয়ে রয়েছে, যেটা দেখে ডেন অনেকটা ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে এখানে হয়তো কোনো একটি অশুভ শক্তি রয়েছে। এরপর ডেন দৌড়ে চেপ এবং মিলার কাছে এসে পৌঁছয় এবং সে বলে যে সে একটি ভূত দেখেছে এবং সে আর এক মুহূর্ত এই গ্রামে থাকতে চায় না। এরই সাথে সে বলে এখানে ভূতের ভয় তো রয়েছেই, এরই সাথে আমিও এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছি, তো আমি আর এই গ্রামে থাকতে পারছি না এবং তোমরাও আমার সাথে এই গ্রাম থেকে পালাও। আর ততক্ষণে সেখানে নেং চলে আসে এবং মিলা নেংকে দেখে একটু শক হয় এবং তাকে জিজ্ঞেস করে এত রাতে তুমি এখানে কি করছো, এবং এখানে নেং একটু কান্না ভেজা গলায় বলে যে আমার মাও আজকে মারা গিয়েছে আর এখন বর্তমানে আমার ফ্যামিলিতে আর কেউই অবশিষ্ট বেঁচে নেই। মিলা তখন নেংকে তার বুকে জড়িয়ে নেয় এবং তাকে কান্নাকাটি করতে বারণ করে। তো এরপর আমরা দেখতে পাই চেপ ওই লাশদের রহস্য উদ্ঘাটনের জন্য তাদের আসার আগে যে লোকদের কবর দেওয়া হয়েছিল তাদের কবরগুলো খুঁড়তে শুরু করে, যেন সে জানতে পারে যে তারা কোনো ভুল নিয়মে কবর দিচ্ছিল কিনা। তো সেই যখন কবরগুলো খুঁড়ে সেই লাশগুলোকে দেখছিল সে দেখতে পায় প্রত্যেকটি লাশের মুখে আলাদা একটি মুখোশের মতো লেয়ার লাগানো ছিল, কিন্তু চেপ এবং ডেন তো এইভাবে লাশগুলোকে কবর দেয়নি এবং সে বুঝতে পারে যে তাদের লাশ কবর দেওয়ার নিয়মটা হয়তো সঠিক ছিল না। এবং এরপর চেপ এই গ্রামের কবর দেওয়ার সঠিক নিয়মটি জানার জন্য তার রুমে থাকা ওই বইটিকে খুঁজতে চলে যায়। এবং এদিকে আমরা দেখতে পাই ডেন কুয়োর পাশে দাঁড়িয়ে ইউসুফের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সেখানে সিগন্যাল না থাকার ফলে ডেন কুয়োর উপরে উঠে যায় এবং সে ইউসুফের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং সে এখানে ইউসুফকে বলে যত দ্রুত সম্ভব ইউসুফ যেন তার নৌকাটি নিয়ে নদীর পাড়ে এসে হাজির হয়। তো ডেন যখন ওই কুয়োর উপরে উঠে ইউসুফের সাথে কথা বলছিল তখনই সেই কুয়ো থেকে একটি লাশ বের হয়ে ডেনকে সেই কুয়োর মধ্যে টেনে নেয় এবং তাকে সেখানে মেরে ফেলে। অন্যদিকে আমরা জেন্ডিসকে দেখতে পাই যে কিনা জঙ্গলের মধ্যে একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছিল এবং সে ওই জঙ্গল থেকে কোনো মতে বের হতে পারছিল না। ঠিক তখনই সে হঠাৎ করে পুপুতের গলার শব্দ শুনতে পায় এবং সে দেখতে পায় পুপুতের লাশটি তার দিকে তাকিয়ে বলছে, জেন্ডিস আমাকে এখানে একা রেখে যেও না প্লিজ। আর সত্যি বলতে পুপুতের লাশটি এতটাই ভয়ানক লাগছিল যেটা দেখে আমার বুক অবধি কেঁপে যায়, কিন্তু কোনো কারণবশত পুপুতের লাশ জেন্ডিসকে কিছুই করে না এবং জেন্ডিস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো অন্যদিকে আমরা দেখতে পাই চেপ তার রুমে এসে ওই বইটি খুলে আস্তে আস্তে সেই বইটিকে পড়তে শুরু করে এবং সেখানে দেখতে পাই যে তারা এতদিন যেই নিয়মে লাশগুলোকে কবর দিচ্ছিল সেগুলো আসলে ভুল নিয়ম ছিল এবং এই গ্রামের নিয়ম অনুযায়ী প্রতিটি লাশকে দাফন করার সময় তাদের মুখে আলাদা একটি হেডস্টোন ইউজ করতে হয়। তো এরপর চেপ সেই রুম থেকে বেরিয়ে মিলাকে সবকিছু খুলে বলে
বলতে শুরু করে। আর এইদিকে নেং হঠাৎ করে কুয়াশার মধ্যে তার মৃত মা বাবাকে দেখতে পায়, যেটা দেখে নেং আস্তে আস্তে তার মা বাবার দিকে যেতে শুরু করে। এবং নেং যখন তার বাবা মার কাছে গিয়ে পৌঁছয়, হঠাৎ করে তার বাবা মা উধাও হয়ে যায় এবং সেখানে সেই কাফনে মোড়ানো লাশটি উপস্থিত হয়ে যায়, যেটি দেখে নেং অনেক জোরে চিৎকার করতে শুরু করে। এবং ততক্ষণে সেখানে চেপ চলে আসে এবং চেপ নেংকে সাথে করে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিলা ডেনকে খুঁজতে খুঁজতে সেই কুয়োর কাছে এসে পৌঁছয় এবং সে দেখতে পায় ডেনকে সেই লাশগুলো আগেই কুয়োর মধ্যে নিয়ে মেরে ফেলেছে। ততক্ষণে চেপ এবং নেংও সে লাশটি থেকে পালিয়ে মিলার কাছে এসে পৌঁছয় এবং মিলা এখানে চেপকে জানায় যে ডেনকে ওই লাশগুলো আগেই মেরে দিয়েছে। এবং তারা তিনজনে তখন নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এবং তারা তিনজনে যখন সেই গ্রামের কিছু বাড়ি পার করে সেখান থেকে একটু দূরে আসে, তখনই নেং সেখানে দাঁড়িয়ে যায় এবং সে ওখানে বলে যে এটি তার জন্মস্থান এবং সে ওই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। তবে মিলা এবং চেপ এখানে বোঝায় তুমি যদি এখানে থাকো তাহলে ওই লাশগুলো তোমাকেও মেরে ফেলবে। আর তারা যখন কথা বলছিল ঠিক তখনই তারা পিছনে তাকিয়ে দেখতে পায় যে সেই ঘরগুলোর কাছে অনেকগুলো কাফনে মোড়ানো লাশ তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে নেংও খুব ভালো করে বুঝতে পারে যে এখানে থাকলে আসলেই সে বেঁচে থাকতে পারবে না এবং যার ফলে তারা তিনজনে সেখান থেকে পালাতে শুরু করে। আর তারা তিনজনে যখন পালাতে পালাতে জঙ্গলের মধ্যে এসে পৌঁছয়, ঠিক সেই মুহূর্তে তাদের আশেপাশে থাকা মাটিগুলো আপনা আপনিই গর্ত হতে শুরু করে এবং আমরা দেখতে পাই সেই লাশগুলো চেপকে টানতে টানতে সেই গর্তের ভিতরে নিতে শুরু করে। কিন্তু চেপ এখানে একটি বুদ্ধিমানের মতো কাজ করেছিল, সে সাথে করে ওই গ্রামের সকল নিয়ম কানুনের বইটি নিয়ে এসেছিল, যেখানে সেই লাশগুলোকে তাড়ানোর জন্য একটি মন্ত্র লেখা ছিল। তখন চেপ নেং এবং মিলাকে বলে তোমরা দুজনে তাড়াতাড়ি সেই মন্ত্রটি পাঠ করো, তাহলে এই লাশগুলো এখান থেকে চলে যাবে। তো চেপের কথা শুনে নেং সেই বইটি হাতে নেয় এবং ওই বইয়ের শেষ পৃষ্ঠা থেকে সে ওই মন্ত্রটি পড়তে শুরু করে এবং সেখানে থাকা সকল লাশ মিলে চেপকে ঘেরাও করে ফেলে। এবং এইদিকে নেং যেহেতু সেই বইয়ের থাকা মন্ত্রটি পড়তে শুরু করেছিল, যার ফলে আমরা দেখতে পাই আস্তে আস্তে সেখানে থাকা লাশগুলো অদৃশ্য হতে শুরু করে এবং এক পর্যায়ে সবগুলো লাশ মুক্তি পেয়ে যায়। কিন্তু মুক্তি পাওয়ার আগ মুহূর্তে লাশগুলো যেহেতু চেপকে টেনে ভিতরে নিয়ে যায়, মিলা এবং নেং ভাবে যে সেই লাশগুলো হয়তো চেপকেও মেরে ফেলেছে। তো তারা দুজনে যখন সেখানে বসে চেপের জন্য কান্না করছিল, ঠিক তখনই সেই গর্তের ভেতর থেকে চেপের হাত বেরিয়ে আসে এবং আমরা এখানে দেখতে পাই যে ওই লাশগুলো আসলে চেপকে মারতে পারেনি। তো এরপর তারা তিনজনে নদীর পাড়ে এসে পৌঁছয় এবং ততক্ষণই ইউসুফ তার নৌকা নিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছিল। এরপর তারা তিনজনে নৌকায় উঠে পড়ে এবং নিজেদের শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং এইবারও সেই নৌকার কাঠে থাকা লেখাটি মিলার চোখে পড়ে এবং সে মিস্টার ইউসুফকে জিজ্ঞেস করে যে এখানে কি লেখা রয়েছে। তখন মিস্টার ইউসুফ তাদেরকে জানায় যে এখানে লেখা রয়েছে প্রত্যেকটি গ্রামে তাদের নিজস্ব নিয়ম কানুন রয়েছে, যেটি শুনে তারা বুঝতে পারে তারা এতক্ষণ যেই গ্রামে ছিল সেই গ্রামের নিয়মগুলো ছিল একটু ব্যতিক্রম, যার কারণে তারা যে কাজগুলো করছিল কোনোটাই সেই গ্রামের নিয়ম অনুযায়ী হচ্ছিল না। তো সিনেমার শেষ পর্যায়ে আমরা একটি সিন দেখতে পাই যেখানে ওই গ্রামে আরো কিছু ডাক্তার ছেলে মেয়ে এসে পৌঁছয়, যারা কিনা সেই অসুস্থ রোগীদের দেখাশোনা করার জন্য এসেছিল। তো তারা যখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কথা বলছিল, ঠিক তখনই তারা সেখানে একটি মেয়েকে দেখতে পায় যার কিনা অনেকটাই বয়স হয়ে গিয়েছে এবং যাকে দেখতে পুরো পাগলের মতো লাগছে। অ্যান্ড গেস হোয়াট, সেই মেয়েটি কে ছিল? সেই মেয়েটি ছিল জেন্ডিস, যে কিনা এই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে গিয়েছে, কিন্তু সে এখনো এই জঙ্গল থেকে বেরোতে পারছে না। এবং এরকম একটি টুইস্টের সাথে এই অসাধারণ হরর সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমাটি? আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর সত্যি বলতে এক্সপ্লেইন দেখে এই সিনেমার আসল মজাটি বুঝতে পারবেন না। এই সিনেমার আসল মজাটি যদি ফিল করতে চান তাহলে অবশ্যই এই সিনেমাটি পুরোটি আপনাদেরকে দেখতে হবে। তো আপনারা যারা যারা এই পুরো সিনেমাটি দেখতে চান তারা সবাই আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই পুরো সিনেমাটি দেখে নিতে পারবেন। ওয়েল, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।